কল্পনা করুন, রাতের গভীর অন্ধকার আর চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ করেই বিকট শব্দে কেঁপে উঠল পুরো কলকাতা। অন্ধকারের আকাশ জুড়ে গর্জন করতে শুরু করলো যুদ্ধ বিমান। মুহূর্তের মধ্যেই সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ল শহরের প্রতিটি কোণে। মানুষ দৌড়ে আশ্রয় নিতে শুরু করলো, কারণ সবাই জানতো আজকের লক্ষ্য হতে পারে ব্রিটিশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু, হাওড়া ব্রিজ। ব্রিটিশ সেনাবাহিনীর কাছে এই সেতু ছিল জীবনরেখা। হাজার হাজার সৈন্য, অস্ত্র সবকিছুই এই সেতুর উপর দিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেওয়া হতো। তাই যদি হাওড়া ব্রিজ ধ্বংস হয়ে যেত, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস হয়তো অন্যরকম হতো। কিন্তু তারপর যা ঘটেছিল তা আজও অনেকের অজানা। সত্যিই কি জাপান হাওড়া ব্রিজ উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল? টাটা স্টিলের তৈরি ইস্পাত কি এই সেতুকে রক্ষা করেছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু ইতিহাস যা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে? নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু আর তোমরা দেখছো গল্প নিয়ে। আজ আমরা জানবো হাওড়া ব্রিজের এমন কিছু অবিশ্বাস্য ইতিহাস যা শুধু একটি সেতুর গল্প নয়, বরং সাহস, যুদ্ধ আর ইতিহাসের এক রোমাঞ্চকর অধ্যায়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাল 1942। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন পৃথিবীকে গ্রাস করেছে। একদিকে ব্রিটেন ও তার মিত্রশক্তি, অন্যদিকে জাপান, জার্মানি ও ইতালি। যুদ্ধ আর শুধু ইউরোপে সীমাবদ্ধ ছিল না, তার আগুন পৌঁছে গিয়েছিল এশিয়াতেও। সেই সময় ব্রিটিশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে একটি ছিল কলকাতা। এটি শুধু একটি শহর নয়, বরং ব্রিটিশ সেনাবাহিনীর পূর্বাঞ্চলের প্রধান ঘাঁটি। এখান থেকেই যুদ্ধক্ষেত্রে পাঠানো হতো সৈন্য, গোলাবারুদ, খাদ্য ও অন্যান্য বস্তু। আর এই পুরো ব্যবস্থার প্রাণ ছিল একটি সেতু, হাওড়া ব্রিজ। গঙ্গার দুই তীরকে যুক্ত করা এই বিশাল ইস্পাতের সেতু দিয়েই প্রতিদিন চলাচল করত হাজার হাজার মানুষ, ট্রাক, সামরিক যান এবং যুদ্ধ সরঞ্জাম। ব্রিটিশ সরকার জানতো, যদি এই সেতু কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খাবে। এই কারণেই জাপানের সামরিক পরিকল্পনায় কলকাতা ছিল একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। শহরটিকে দুর্বল করতে পারলে ব্রিটিশদের যুদ্ধ পরিচালনা অনেক কঠিন হয়ে পড়ত। আর তাই এক ভয়ঙ্কর রাতের অপেক্ষা শুরু হলো। এমন এক রাত যার কথা আজও ইতিহাসের পাতায় লেখা আছে। 1941 সালে ডিসেম্বর মাস। জাপান পার্ল হারবারে আকস্মিক হামলা চালানোর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরে যায়। একের পর এক দেশ জাপানের দখলে চলে যেতে থাকে। খুব অল্প সময়ের মধ্যে বার্মা অর্থাৎ বর্তমানে মিয়ানমার জাপানের নিয়ন্ত্রণে চলে আসে। আর তখনই কলকাতা হয়ে ওঠে জাপানের নজরের কেন্দ্রবিন্দু। কারণ কলকাতা ছিল ব্রিটিশ ভারতের অন্যতম বৃহৎ বন্দর, রেল যোগাযোগের কেন্দ্র এবং সামরিক দ্রব্য পাঠানোর প্রধান ঘাঁটি। বার্মা সীমান্তে যুদ্ধরত ব্রিটিশ সেনাদের জন্য এখান থেকেই পাঠানো হতো অস্ত্র, গোলাবারুদ, খাদ্য ও চিকিৎসা সামগ্রী। অবশেষে সেই রাত এলো। দূরের আকাশে শোনা গেল বিমানের গর্জন। কয়েক মুহূর্তের মধ্যে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পুরো কলকাতা। মানুষ ছুটে গেল বাংকারে, রাস্তায়। ছড়িয়ে পড়ল ভয় আর অনিশ্চয়তা। কিন্তু সেই হামলায় কি সত্যিই হাওড়া ব্রিজে বোমা পড়েছিল, নাকি ইতিহাসের সঙ্গে জুড়ে গেছে এক ভুল ধারণা? ইতিহাস অনুযায়ী জাপান কলকাতায় বিমান হামলা চালিয়েছিল, কিন্তু হাওড়া ব্রিজ ধ্বংস হয়নি। তাহলে কি হলো তারপর? এবার আমরা সেই ঘটনায় জানব। রাত তখন প্রায় 10:30। হঠাৎ সাইরেনের তীব্র শব্দে কেঁপে উঠল পুরো কলকাতা। মুহূর্তের মধ্যে নিভে গেল শহরের সমস্ত আলো। চারিদিকে শুধু অন্ধকার আর মানুষের বুকের ভেতর অজানা এক আতঙ্ক। কিছুক্ষণের মধ্যে আকাশে দেখা গেল জাপানি যুদ্ধ বিমান। তারপর একের পর এক বিস্ফোরণ। আগুনের এক শিখা দাউ দাউ করে জ্বলে উঠে রাতের আকাশে লাল করে তুলল। বন্দর এলাকা, গুদামঘর এবং সামরিক স্থাপনার আশেপাশে বোমা পড়তে শুরু করলো। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল চারিদিক। সেই মুহূর্তে মানুষের মনে একটাই প্রশ্ন, হাওড়া ব্রিজ কি আর বাঁচবে? যদি এই সেতু ভেঙে পড়ে, তাহলে ব্রিটিশ ভারতের পূর্বাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা থেমে যাবে। হাজার হাজার সৈন্য ও যুদ্ধ সামগ্রী আর গন্তব্যে পৌঁছাবে না। কিন্তু এরপর এমন এক ইতিহাস দেখলো
যা আজও বহু মানুষের কাছে বিস্ময়ের কারণ। বহু জায়গায় বোমা পড়লেও হাওড়া ব্রিজ ধ্বংস হয়নি। জাপানের হামলায় কলকাতার বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হলেও এই বিশাল ইস্পাতের সেতু অক্ষত থেকে যায়। কিন্তু কেন? এটা কি শুধু ভাগ্যের জোর, নাকি সেতুর অসাধারণ প্রকৌশল বা নকশা এবং ব্যবহৃত উচ্চমানের ইস্পাত তাকে রক্ষা করেছিল? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে হাওড়া ব্রিজ নির্মাণের ইতিহাসে। কে বানিয়েছিল এই বিশাল সেতু? টাটা স্টিলের ভূমিকা কী ছিল? আর কেন আজও বিশ্বের ইঞ্জিনিয়াররা এই সেতুকে বিস্ময়ের চোখে দেখেন? সেই অবিশ্বাস্য ঘটনায় এবার আমরা জানতে চলেছি। হাওড়া ব্রিজ শুধু একটি সেতু নয়, এটি ভারতের ইঞ্জিনিয়ারিং ইতিহাসের এক অনন্য এবং আশ্চর্য বিষয়। কিন্তু জানেন কি, এই সেতু তৈরির পেছনে লুকিয়ে আছে বহু বছরের পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং অসাধারণ প্রযুক্তির গল্প। এই প্রকল্পের নকশা তৈরি করেন ব্রিটিশ ইঞ্জিনিয়াররা, আর সেতু নির্মাণের দায়িত্ব পায় ভারতীয় প্রতিষ্ঠান ব্রেথওয়েট বার্ন অ্যান্ড জেমস কনস্ট্রাকশন কোম্পানি। তবে এই বিশাল সেতুর জন্য যে বিশেষ মানের ইস্পাত প্রয়োজন ছিল, তার বড় অংশ সরবরাহ করে ভারতের গর্ব টাটা স্টিল অ্যান্ড কোম্পানি। শুধু তাই নয়, হাওড়া ব্রিজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি তৈরি করতে সাধারণ নাট বল্টু ব্যবহার করা হয়নি। লক্ষ লক্ষ গরম রিভেট দিয়ে ইস্পাতের অংশগুলোকে এমনভাবে জোড়া লাগানো হয়েছিল যাতে সেতুটি আরও শক্তিশালী হয় এবং দীর্ঘস্থায়ী হয়। শুধু তাই নয়, হাওড়া ব্রিজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি তৈরি করতে সাধারণ নাট বল্টু ব্যবহার করা হয়নি। লক্ষ লক্ষ গরম রিভেট দিয়ে ইস্পাতের অংশগুলোকে এমনভাবে জোড়া লাগানো হয়েছিল যাতে সেতুটি আরও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী হয়। এই কারণেই আজও ইঞ্জিনিয়ার জগতে হাওড়া ব্রিজকে এক অনন্য সৃষ্টি হিসেবে ধরা হয়। 1943 সালে যখন এই সেতু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, আর ঠিক সেই সময়েই জাপানের বিমান হামলার আশঙ্কা ছিল সবচেয়ে বেশি। কিন্তু এত শক্তিশালী সেতু কি সত্যি জাপানের বোমার লক্ষ্যে পড়েছিল? যদি তাই হয়ে থাকে, তবে কিভাবে রক্ষা পেল, সেই ইতিহাসই এবার আমরা জানব। 1942 সালে জাপানের যুদ্ধবিমান একের পর এক কলকাতার আকাশে দেখা দিতে শুরু করেছে। শহরের মানুষ রাত হলেই আলো নিভিয়ে দিচ্ছে, সাইরেন বাজলেই সবাই ছুটছে নিরাপদ আশ্রয়ে। চারিদিকে শুধু আতঙ্ক। সেই সময় কলকাতা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র। এখানকার বন্দর, রেল লাইন, গুদামঘর থেকে প্রতিদিন হাজার হাজার টন যুদ্ধ সামগ্রী বার্মার সীমান্তে পাঠানো হতো। আর এই পুরো যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল হাওড়া ব্রিজ। এই কারণেই অনেকের মনে প্রশ্ন জাগে, জাপানের আসল লক্ষ্য কি হাওড়া ব্রিজ ছিল? ইতিহাসবিদদের মতে জাপানের প্রধান উদ্দেশ্য ছিল কলকাতার বন্দর, ডক ইয়ার্ড, সামরিক ঘাঁটি এবং শিল্পাঞ্চলকে ক্ষতিগ্রস্ত করা, যাতে ব্রিটিশদের যুদ্ধ সরবরাহ ব্যবহৃত হয়। হাওড়া ব্রিজ ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা, তাই সেটিও সম্ভাব্য লক্ষ্যগুলির মধ্যে অন্যতম ছিল বলে ধারণা করা হয়। তবে প্রমাণ নেই যে জাপান বিশেষভাবে হাওড়া ব্রিজকে ধ্বংস করতেই হামলা চালিয়েছিল। তবুও একটি বিষয় সত্য, সেই ভয়াবহ হামলার মধ্যেও হাওড়া ব্রিজ অটুট ছিল। আর এই কারণেই সময়ের সঙ্গে সঙ্গে এই সেতুকে ঘিরে রহস্য ও গল্প ছড়িয়ে পড়েছে। কিন্তু জানেন কি, হাওড়া ব্রিজকে রক্ষা করতে ব্রিটিশ সরকার এমন কিছু গোপন ব্যবস্থা নিয়েছিল যার কথা আজও খুব কম লোক জানে। জাপানের বিমান হামলার খবর ছড়িয়ে পড়তেই ব্রিটিশ সরকার বুঝতে পারল কলকাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোকে রক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এই শহর হারিয়ে গেলে শুধু একটি শহর নয়, বিপর্যস্ত হয়ে পড়বে পুরো পূর্বাঞ্চলের যুদ্ধ ব্যবস্থা। তখন থেকেই একের পর এক নিরাপত্তা ব্যবস্থা, রাত নামলেই কলকাতা ডুবে যেত সম্পূর্ণ অন্ধকার। এই ব্যবস্থা পরিচিত ছিল ব্ল্যাক আউট নামে। বাড়ির জানালা থেকে শুরু করে রাস্তার বাতি সব আলো নিভিয়ে দেওয়া হতো, যাতে আকাশ থেকে শহরকে সহজে চিহ্নিত করতে না পারে শত্রু বিমান। হাওড়া ব্রিজের আশেপাশেও ছিল কড়া নজরদারি। সেনাবাহিনী ও পুলিশ গুরুত্বপূর্ণ এলাকায় পাহারা বাড়িয়ে দেওয়া হয়। নদীর দুই তীরকে নজরে রাখা হয়, যাতে কোনো ধরনের নাশকতা ঘটতে না পারে। কিন্তু শুধু পাহারা দিলেই কি একটি বিশাল ইস্পাতের সেতুকে রক্ষা করা যায়? আসল শক্তি ছিল সেতুটির অসাধারণ নির্মাণ শৈলীতে। হাজার হাজার টন উচ্চমানের ইস্পাত, লক্ষ লক্ষ রিভেট আর যুগান্তকারী ইঞ্জিনিয়ারিং প্ল্যান।
সব মিলিয়ে হাওড়া ব্রিজ ছিল সেই সময়ের অন্যতম শক্তিশালী ক্যান্টিলিভার সেতু। এই কারণেই যুদ্ধের ভয়াবহ সময় পার করেও হাওড়া ব্রিজ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। আর ধীরে ধীরে এটি শুধু একটি সেতু নয়, কলকাতার সাহস ও অদম্য শক্তির প্রতীক হয়ে ওঠে। কিন্তু জানেন কি, আজও হাওড়া ব্রিজকে ঘিরে এমন কিছু রহস্য ও অবাক করা তথ্য রয়েছে যা শুনলে অনেকেই বিশ্বাস করতে পারবেন না। সেই সব অজানা তথ্যই জানবো এবার। যুদ্ধ শেষ হয়েছে বহু বছর আগে, কিন্তু হাওড়া ব্রিজ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই সেতু পার হয়, কিন্তু খুব কম মানুষই জানে এই সেতুর সঙ্গে জড়িয়ে থাকা এমন কিছু রহস্য যা সত্যিই মানুষকে অবাক করে দেয়। প্রথমত, হাওড়া ব্রিজের নিচের মাঝখানে কোনো পিলার নেই। এত বিশাল একটি সেতু হয়েও গঙ্গার মাঝখানে কোনো পিলার ছাড়াই দাঁড়িয়ে আছে। এর ফলে বড় বড় জাহাজ সহজেই নিচ দিয়ে যাওয়া আসা করতে পারে। দ্বিতীয়ত, এই সেতু তৈরিতে প্রায় 26,000 টনের বেশি উচ্চমানের ইস্পাত ব্যবহার করা হয়েছিল। সেই সময়ে এটি ছিল বিশ্বের অন্যতম বড় ক্যান্টিলিভার সেতুর একটি। তৃতীয়ত, হাওড়া ব্রিজের নাম আজও অনেকের মুখে হাওড়া ব্রিজ হলেও 1965 সালে পশ্চিমবঙ্গের মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে এর সরকারি নাম রাখা হয় রবীন্দ্র সেতু। তবুও মানুষের কাছে এটি আজও হাওড়া ব্রিজ নামেই বেশি পরিচিত। সবচেয়ে বড় কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ এবং কোটি কোটি মানুষের প্রতিদিনের যাতায়াত সব কিছু সহ্য করেও এই সেতু আজও কলকাতার গর্ব হয়ে দাঁড়িয়ে আছে। হাওড়া ব্রিজ শুধু একটি ইস্পাতের তৈরি একটি সেতু নয়, এটি ইতিহাস, ইঞ্জিনিয়ারিং, সাহস এবং সময়কে হার মানানোর এক জীবন্ত সাক্ষী। বন্ধুরা, হাওড়া ব্রিজ নিয়ে ছড়িয়ে থাকা অনেক গল্পের মধ্যে কিছু সত্য, আবার কিছু কেবল লোকমুখে প্রচলিত। তবে একটি বিষয় নিশ্চিন্ত, এই সেতু ভারতের ইতিহাস ও ইঞ্জিনিয়ারিং এর এক অসাধারণ নিদর্শন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল গল্পনীরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুর সাথে, যাতে সেও এই ভিডিওটির আসল রহস্য দেখতে পারে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।